দাম্পত্যরা যখন বেবি প্ল্যানিং করার চেষ্টা করেন তখন কিন্তু মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক করতে থাকে, সেটা হলো যে আসলে কতবার সহবাস করতে হবে, ঠিক কোন সময়টাতে সহবাস করলে কিন্তু কনসিভ করার সম্ভাবনা বা প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, এই কনসিভ করার কথা যখনই মনে আসে তখন কিন্তু একটাই কথা আছে যে ওভুলেশন পিরিয়ড। তো এই ওভুলেশন কি, এই ওভুলেশন ঠিক কখন হয় আর কত সময় ধরে ওভুলেশন পিরিয়ড থাকে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আজকে আমার ভিডিওতে থাকবে। আজকের ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং বেশ হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য। যেসব দাম্পত্যরা কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন অথচ বেবি কিন্তু কোনো মতেই থাকছে না, বা তারা হয়তো জানছেনই না এই বিশেষ কিছু জিনিস, যারা কিন্তু বেবি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো জানা প্রচুর পরিমাণে প্রয়োজনীয়। তো সেগুলো কিন্তু আজকে শেয়ার করবো। তার জন্য আমি কিন্তু দেখুন জরায়ুর বিশেষ একটা ছবি এঁকেছি, যেখানে কিন্তু বেবি কনসিভ করে এবং কিভাবে করে সেটা আপনাদের সাথে শেয়ার করব পাতি বাংলায়, নর্মাল সাধারণ বাংলায়, যেটা কিন্তু আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো চলুন ভিডিওটা আগে শুরু করে যাক। নমস্কার বন্ধুরা, দেশি কুইন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকের নতুন ভিডিও টপিক তো আপনাদের বলেই দিয়েছি। হ্যাঁ, ওভুলেশন কি, ওভুলেশনের ঠিক পিরিয়ড কতক্ষণ থাকে, আর ওভুলেশন পিরিয়ডের সময় ঠিক কতবার সহবাস করতে হবে, কোন সময়টাতে গর্ভধারণ ক্ষমতাটা সবচেয়ে বেশি থাকে বা প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে, মাসিক চক্রের পরে ঠিক কোন সময়টা গর্ভধারণ করার ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি থাকে। তো চলুন তার আগে বলি, আমার যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে, ভিডিওটি যদি ভালো লাগে তারা কিন্তু অবশ্যই একটা লাইক, সুন্দর একটা কমেন্ট করে দিবেন। ভিডিও রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে কিন্তু প্রেগনেন্সি রিলেটেড অনেক রকম ভিডিও পেয়ে যাবেন, পারলে ভিজিট করতে পারেন, আপনাদের অনেক হেল্পফুল হবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনার কাছে ফার্স্ট যায়। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো দাম্পত্যরা যখন এই বেবি প্ল্যানিংয়ের কথা যখন মাথায় আসে তখন কিন্তু অনেক রকম কোশ্চেন ঘুরপাক করতে থাকে। আসলে বেবি আসে কিভাবে, ঠিক কোন সময়টাতে সহবাস করলে কিন্তু আসলে গর্ভধারণ বা কনসিভ করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তার আগে বুঝতে হবে যে এই মাসিক চক্রটা ঠিক কত দিনে হচ্ছে। এই মেয়েদের মাসিক চক্র কিন্তু অনেকের কিন্তু অনেক রকমভাবে হয়, অনেকের অনিয়মিত হয়, অনেকের আবার নিয়মিতভাবে হয়। তো নিয়মিত বলতে গেলে মাসের পাই টু পাই তারিখ ধরে হয়ে যায়, মানে 1 তারিখেও হয়েছে, আবার মাসের ওই মাসের 1 তারিখে হয়ে গেছে। তো এইভাবে কিন্তু রেগুলারলি হলে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিম্বাণু বা ওভুলেশন পিরিয়ডটা বের করা খুব সহজ। তো তার আগে বলি এই ওভুলেশন কি। ওভুলেশন বোঝানোর জন্য কিন্তু বা ডিম্বাণু ক্ষরণ বিষয়টা কি, ওভুলেশন কথাটি বোঝানোর জন্য কিন্তু আপনাদের কাছে এই জরায়ুর বিশেষ ছবিটি এঁকেছি, যার সাহায্যে আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। তো দেখুন, এটা হলো সম্পূর্ণ একটি জরায়ুর ছবি, যার মধ্যে বিশেষ কিছু জিনিস আপনাদেরকে কিন্তু অবশ্যই বুঝতে হবে। সেটা হলো যে এই যে দেখুন, এটা হলো জরায়ু, যার মধ্যে কিন্তু বা বাচ্চা থলি, যার মধ্যে কিন্তু বেবি কনসিভ হবে বা বেবি এখানে কিন্তু বড় হবে। তো তার আগে যে ঘটনাগুলো হয় সেটা আগে আপনাদেরকে বুঝিয়ে দিই। সেটা হলো যে যখনই কিন্তু ঋতুচক্র, একটা মেয়েদের ঋতুচক্র শেষ হয় তারপরেই কিন্তু একটা ডিম্বাণু ক্ষরণের দিন আসে। এই ডিম্বাণু ক্ষরণের দিনই কিন্তু গর্ভধারণ করার সম্ভাবনাটা কিন্তু প্রত্যেক মেয়ের সবচেয়ে বেশি থাকে, বা বেবি কনসিভ করার ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি থাকে। তো এই বেবি কনসিভ করার ক্ষমতাটা যেদিন বেশি থাকে সেদিন সহবাস করলে কিন্তু অবশ্যই গর্ভধারণ 100%। তো সেটা বুঝবো কীভাবে, সেটা বোঝার জন্য কিন্তু আগে বুঝতে হবে ওভুলেশন। ওভুলেশনটা কি, আসলে কখন হয় সেটাই বোঝাবো। আগে ওভুলেশন কি আছে সেটা বোঝাই। এই যে দেখুন, এটা দুটো থলি, দুপাশে দুটো থলি থাকে, জরায়ুর দুপাশে দুটো থলি থাকে, সেটা হলো ডিম্বথলি। এই ডিম্বথলি থেকে কিন্তু বলতে গেলে প্রত্যেক মাসে একটা ঋতুচক্র কমপ্লিট হওয়ার পরে ঠিক 15 দিনের মাথায় বা 10 দিনের মাথায়, কারো কারো ক্ষেত্রে 17 দিন 18 দিন, এগুলো এই বিশেষ একটা দিনে কিন্তু এই ডিম্বথলি থেকে একটা ডিম্বাণু ক্ষরণ হয়। এই ডিম্বাণু ক্ষরণ হয়ে ফলিকলসগুলো ফেটে সেখানে ডিম্বাণু ক্ষরণ হয়। এই ডিম্বাণু ক্ষরণ হয়ে সেটাই কিন্তু
আস্তে আস্তে করে এই ফ্যালোপিয়ান টিউব, যে ফ্যালোপিয়ান এই নালীটা দেখতে পাচ্ছেন দুপাশে দুটো, এই ফ্যালোপিয়ান টিউব দিয়ে সেটা কিন্তু জরায়ুতে যায়। তো তার আগে এখানে যদি এই ফ্যালোপিয়ান টিউবে যাওয়ার সময় যদি কোনো রকম স্পার্ম, মেল স্পার্ম বা শুক্রাণু যদি পেয়ে যায়, তাহলে এই ডিম্বাণু কিন্তু ফেটে গিয়ে সেটাই কিন্তু একসময় বিভাজন হয়ে কিন্তু প্রেগনেন্ট হয় বা একটা কিন্তু মানব দেহের গঠন করে। তো এখানে এই ফ্যালোপিয়ান টিউবে কিন্তু একটা মেল স্পার্মকে আসার জন্য কিন্তু সে অপেক্ষা করে বেশ কিছুদিন, মানে বলতে গেলে 5 থেকে 6 দিন। তাহলে কিন্তু সুস্থ সবল মেল স্পার্ম যদি এসে যদি এই অভমকে বা ডিম্বাণুকে যদি ফার্টিলাইজ বা রাপচার করতে পারে, তাহলে কিন্তু এর ভিতরে যে ডিম্বাণু থাকে সেটা কিন্তু খুব সহজে ফার্টিলাইজ হয়ে গর্ভধারণ করে দেয়, এই জরায়ুতে এসে একটা পূর্ণ মানব দেহের গঠন করে। এটাই কিন্তু এই প্রসেসটাকেই বলে কিন্তু ওভুলেশন। তো এই ওভুলেশনটা পিরিয়ডটা ঠিক কখন হবে? প্রত্যেকটা মেয়েদের শরীরে ঋতুচক্র হয় কিন্তু মাসে একটা নির্দিষ্ট সময়ে, মাসের একটা নির্দিষ্ট সময় কারো কারো ক্ষেত্রে নিয়মিতভাবে হয়, কারো কারো ক্ষেত্রে অনিয়মিতভাবে হয়। তো নিয়মিতভাবে যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে বলে দিই, তাদের ক্ষেত্রে কিন্তু 15 দিন বা 14 থেকে 15 দিনের মাথায় কিন্তু একটা ওভুলেশন পিরিয়ড চলে আসে। যাদের ক্ষেত্রে অনিয়মিত হয় তারা কিভাবে বের করবেন তাদের ক্ষেত্রে বলে দিই যে আগের ভিডিওতে যেভাবে বলেছি আজকে শর্টকাটভাবে বলে দিই যে তারা কিন্তু 3 থেকে 4 মাস অবশ্যই পিরিয়ডকে দেখতে হবে যে ঠিক কত দিনে পিরিয়ড হচ্ছে বা একটা মেনস্ট্রুয়াল সাইকেলটি কমপ্লিট হচ্ছে। তো এই মাসে ধরে নিন যে এই মাসে 1 তারিখে হয়েছে, পরের মাসে 26 তারিখ হয়ে গেছে। তো সবচেয়ে কম দিনটি যদি 26 তারিখ হয়, আবার পরের মাসে দেখবেন আবার 1 তারিখে হয়েছে, তারপরে আবার কি হয়েছে 33 তারিখে হয়েছে। তো এইভাবে করে যখন দেখবেন যে আপনার কিন্তু যে এই দিনটি কারো কারো ক্ষেত্রে আবার মাঝখানে যখন 30 দিনে হয়ে যায়, কারো 28 দিনে হয়ে যায়, কারো 32 দিনে হয়ে যায়। তো সবচেয়ে বেশি দিনটাকে ধরতে হবে, মানে 33 দিন, আর সবচেয়ে কম দিন হলো 26 দিন। তো এই 26 দিনের সঙ্গে যদি 18 বিয়োগ দেওয়া হয় তাহলে কত পড়ে থাকছে 8, আর এই 33 দিনের সঙ্গে যদি 11 বিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু পড়ে থাকছে 22। তো এই 8 থেকে 22 দিন হলো বেবি কনসিভ করা সবচেয়ে সুবর্ণ দিন। এই দিনে কিন্তু যে কোনো দিনে একদিন অন্তর অন্তর অবশ্যই সহবাস করতে হবে। কিন্তু এই বেবি ফার্টিলাইজ ডিম্বাণু ক্ষরণ দিন কিন্তু থাকে মাত্র 2 দিন। সেই 2 দিনের মধ্যে কিন্তু অবশ্যই সেই 2 দিনেই কিন্তু গর্ভধারণ ক্ষমতাটা সবচেয়ে বেশি থাকে। তো তার আগে বলে দিই এই 2 দিনটা বুঝবেন কি করে। অনেকেই কি করে যে এই 2 দিনটা বোঝার জন্য কিন্তু সাদা স্রাব লক্ষ্য করে। এই সাদা স্রাবটা কিভাবে লক্ষ্য করবেন? সাদা স্রাবটি যখন ডিম্বাণু ক্ষরণ হয় বা ডিম্বাণু ক্ষরণের সময় আসে তখন সাদা স্রাবটি কেমন থাকবে? সেটা থাকবে যেভাবে ডিমকে ফাটিয়ে, মানে এভাবে মুরগির ডিম বা হাঁসের ডিমকে ফাটিয়ে যেভাবে দেখতে পান ডিমের কুসুমটাকে সরিয়ে দিয়ে যে সাদা অংশটা পড়ে থাকে, যেভাবে পিচ্ছিল দেখতে মনে হয় জলের মতো পাতলা, ঠিক সেই রকমই দেখতে হবে। এই পিচ্ছিল জলের মতো পাতলা এই সাদা স্রাবটিকে দেখে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। এছাড়াও অনেক রকম লক্ষণ দেখা যায়, যেমনি মেয়েদের শরীরে হালকা একটু গায়ের তাপমাত্রা একটু বেড়ে যায়, আর ব্রেস্টে একটু ব্যথা একটু অনুভূত হয়, তারপরে একটু পেটের তলপেটে একটু ব্যথা অনুভূত হয়, যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় আবার অনেকের ক্ষেত্রে হয় না। তো এই বিশেষ লক্ষণগুলো কিন্তু বলে দিবে যে আপনার ডিম্বাণু ক্ষরণের দিন কাছিয়ে এসছে বা হচ্ছে। তো এই সময় কিন্তু গর্ভধারণ ক্ষমতাটা সবচেয়ে বেশি থাকে। তো তারপরে বলি যে ঠিক কতবার সহবাস করবেন। এই ডিম্বাণু ক্ষরণের দিন কিন্তু সহবাস কতবার করতে হবে লক্ষণ দেখেও যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু 8 থেকে 22 দিন যে দিনটাকে আপনাদের ক্যালকুলেশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি সেটা কিন্তু মনে রাখবেন। এবং সেই 8 থেকে 22 দিন যে মাঝখানে যে পর্বটা সেটাই হলো ওভুলেশনারি পিরিয়ড। তো এই সময় কি করবেন? একদিন অন্তর অন্তর অবশ্যই সহবাস চালিয়ে যাবেন। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একদিন অন্তর অন্তর সহবাস করার। তার আগে বলে দিই কেন একদিন অন্তর অন্তর বলছি। কারণ হলো যে একটা মেল স্পার্ম একটা মেয়েদের শরীরে ঠিক কতদিন থাকে? একটা সুস্থ সবল মেল স্পার্ম কিন্তু একটা মেয়েদের শরীরে ঠিক 72 ঘন্টা থাকে, মানে 3 দিন। তো এই 72 ঘন্টা কিন্তু মেল স্পার্ম কিন্তু একটা ডিম্বাণুকে ফার্টিলাইজ করার
জন্য সক্ষম থাকে। আর একটা ডিম্বাণু একটা মেয়েদের শরীরে ঠিক কতক্ষণ ফার্টিলাইজ হওয়ার জন্য সক্ষম থাকে। তো বলে দিই, একটা ডিম্বাণু কিন্তু একটা মেয়েদের শরীরে ঠিক 24 ঘন্টা, মানে ডিম্বাণু যখন ফ্যালোপিয়ান টিউবে এই ওভারিজ থেকে যখন ফ্যালোপিয়ান টিউবে আসে তখন কিন্তু ঠিক 24 ঘন্টার মধ্যে কিন্তু ফার্টিলাইজ হতে পারে। এই 24 ঘন্টাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। এই 24 ঘন্টাই কিন্তু কনসিভ করার সম্ভাবনা বা মেয়েদের প্রজনন ক্ষমতা সবচেয়ে বেশি থাকে বা প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আপনারা যারা কোশ্চেন করছেন যে কতবার সহবাস করতে হবে, তো তাদেরকে বলে দিই যে এই প্রজনন ক্ষমতা যখন বেশি থাকে, মানে ডিম্বাণু ক্ষরণ যখন হয় তার ঠিক 2 দিন আগে, ডিম্বাণু ক্ষরণের দিন এবং তার 2 দিন পরে, মানে 24 ঘন্টা। তো এই 24 ঘন্টা কিন্তু প্রচুর পরিমাণে বেবি কনসিভ করার গুরুত্বপূর্ণ দিন। তাতেও যদি বুঝতে না পারেন, আপনাদের লক্ষণগুলো বলেছি সেটাও যদি বুঝতে না পারেন, সেটা হলো আপনাদেরকে যে ক্যালকুলেশন মেথড বলেছি, এই ক্যালেন্ডার মেথডটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। দেখবেন বেবি কনসিভ করার সম্ভাবনা কিন্তু অবশ্যই 100% থাকবে। যে অনেকেই হয়তো বলতে পারেন যে এতবার এত কিছু নিয়ম মেনেও করেও কিন্তু কোনো মতেই বেবি থাকছে না। তাদের ক্ষেত্রে বলে দিই, তাদের ক্ষেত্রে তাহলে অনেক অন্যরকম সম্ভাবনা থাকতে পারে। যেরকম হলো যে অনেকের ক্ষেত্রে মেল স্পাম হয়তো আসছে, কিন্তু মেল স্পাম যে এই জরায়ুর যে পথ, এই সামান্যটুকু যে পথ যে অতিক্রম করতে হয়, একটা সুস্থ সবল মেল স্পাম না হলে কিন্তু এই জরায়ু থেকে, যোনির পথ থেকে জরায়ুর মাধ্যমে তারপর ফ্যালোপিয়ান টিউবে গিয়ে যে একটা ডিম্বাণুকে ফার্টিলাইজ করবে, সেই ক্ষমতাকে কিন্তু অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে। সেই স্পাম হয়তো না থাকতে, সুস্থ সবল স্পাম হয়তো নেই, সেটাও সমস্যা থাকতে পারে। তারপর আর কি সমস্যা থাকতে পারে, যে স্পাম হয়তো আসছে নারীর এই যোনি পথে, কিন্তু এখানে এসেই নষ্ট হয়ে যাচ্ছে, বা এই পথে কোনো রকম বাধা বিপত্তি রয়েছে, সেটাও সমস্যা থাকতে পারে। বা যেই ফ্যালোপিয়ান টিউবে আছে ওভারিজ, সেই ফ্যালোপিয়ান টিউবে অনেক রকম বাধা বিপত্তি থাকতে পারে, সেখানেও কোনো সমস্যা থাকতে পারে। তো বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। তো এই রকম বিশেষ সমস্যার জন্য কিন্তু অবশ্যই ডাক্তারের কনসাল্ট নিতে হবে। তারপরে বলে দিই যে অনেকেই বলেছেন যে কোনো সমস্যা নেই, অনেক রকম রিপোর্ট করে দেখেছি কিন্তু তাতেও থাকছে না। তার সমস্যা হলো কিছু মেয়েদের যাদের ক্ষেত্রে বয়স একটু বেশি হয়ে যায়, বা কারো ক্ষেত্রে কম বয়সে কিন্তু অনেক রকম সমস্যা, যেমন থাইরয়েড, সুগার, এরকম সমস্যার জন্য কিন্তু নাও থাকতে পারে। যারা খুব হেলদি তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা দেখতে পারে, নির্দিষ্ট সময় মেনে অনেকবার সহবাস করেও কিন্তু নাও থাকতে পারে তাদের ক্ষেত্রে এইরকম সমস্যা। তো তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ডায়েট মেনটেন করতে এবং নিজেকে একটু ব্যায়াম করে নিজের শরীরকে আগে একটা হেলদি পরিপাটি করতে, তারপরে কিন্তু বেবি কনসিভ করার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি। তারপরে অবশ্যই কিন্তু এগুলোতেও না হলে পরে কিন্তু অবশ্যই নতুন দম্পতিরা 1 বছর ধরে এইভাবে চেষ্টা করেও দেখছেন কোনো রকম সফলতা পাচ্ছেন না, তার কিন্তু অবশ্যই ডক্টরের কনসাল্ট নেবেন, অন্যরকমভাবে বেবি নেওয়ার চেষ্টা করবেন। যেটা এরকম কোনো সমস্যা হলে তার সমাধান করার অবশ্যই চেষ্টা করবে ডক্টররা। এবার যাদের ক্ষেত্রে যারা খুব অনেক দিন ধরে চেষ্টা করছেন বা অনেক বয়স হয়ে গেছে, বলতে গেলে মেয়েদের বয়স 35 বছরের চাইতে বেশি এবং ছেলের বয়স 40 বছরের চাইতে বেশি, তো তাদের ক্ষেত্রে বলে দিই, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা কমন। তারা 6 মাস ধরে চেষ্টা করার পরে যখন দেখছেন কোনো মতেই থাকছে না, তারা কিন্তু অবশ্যই ডক্টরের কনসাল্ট নেবেন। তারা কিন্তু অবশ্যই ডক্টরের কনসাল্ট নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি সমাধান পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিও রিলেটেড বা কোনো রকম প্রেগনেন্সি রিলেটেড কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করবো আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার সাথে শেয়ার করার জন্য। তো চলুন আজকের ভিডিওটি এখন পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। তার আগে বলে দিই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, তার আগে একটা সুন্দর একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইক আমাকে ভিডিও করতে অনেকটা আগ্রহ এবং উৎসাহ জায়গায়। তারপর বলে দিই আমার চ্যানেলে কিন্তু অবশ্যই অনেক রকম প্রেগনেন্সি রিলেটেড ভিডিও পেয়ে যাবেন, পারলে কিন্তু ভিজিট করতে পারেন, আপনাদেরও অনেক হেল্পফুল হবে। তো চলুন টাটা, আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়ে আসবো আরেকটি নতুন ভিডিও। আজকের জন্য টাটা।